আসসালামু আলাইকুম। সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। খুবই এক্সাইটেড একটা আজকে টপিক আছে, ক্লাস নাম্বার 4। যারা এইচটিএমএল সিএসএস ইতিমধ্যে শেষ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে বলছি এইচটিএমএল সিএসএস কিন্তু আমি বেসিক্যালি খুব এক্সপার্ট লেভেলে শিখাই না, যতটুকু শেখার দরকার মানে যতটুকু শিখে আপনি স্টার্ট করতে পারেন ততটুকু আমি শিখিয়েছি। তো আজকে আমি যেটা শিখাবো ওয়ার্ডপ্রেস। আপনারা জানেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে মূলত আমাদের টার্গেট কিন্তু ওয়ার্ডপ্রেস। এখন ওয়ার্ডপ্রেস শেখার জন্য আমরা এইচটিএমএল সিএসএস একটু একটু করে শিখেছি। এখন আমি আরো যখন আমরা ওয়ার্ডপ্রেস করব তখন কিন্তু আমরা এইচটিএমএল সিএসএস আরো একটু একটু করে মোটামুটি আমাদের ওয়ার্ডপ্রেস আমাদের এইচটিএমএল সিএসএস এক্সপার্ট লেভেলেরটা হয়ে যাবে। সো আমরা যতটুকু এইচটিএমএল সিএসএস শিখেছি সেইগুলো আমরা প্র্যাকটিস করবো বারবার, ততটুকু আপাতত এনাফ। আমাদের টার্গেট যেহেতু ওয়ার্ডপ্রেস, চলেন আজকে আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাই। আর আমাদের সাথে একজন যুক্ত হচ্ছে, আমাদের আমার একজন স্টুডেন্ট প্লাস পরিচিত আমার ছোট ভাই। তো সে আজকে আমাদের সাথে আছে, তাকে নিয়ে আজকে ক্লাসটা শুরু করবো। আর আপনারা তো আছেনই, তো তার মতো হয়তো বা সুযোগ নেই আপনারা আমার পাশে এসে বসে হয়তো ক্লাস দেখবেন, কিন্তু যারা যেখান থেকে আমার ভিডিওগুলো শুনছেন অবশ্যই তার মতোই উপকৃত হবেন যদি ভালোভাবে প্র্যাকটিস করেন। সে কিন্তু অলরেডি 3টা ক্লাস খুব ভালোভাবে প্র্যাকটিস করেছে এবং ভালো একটা ইমপ্রুভমেন্ট আছে। তো কিভাবে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমি খুব ভালোভাবে শিখাবো, বেসিক থেকে একদম শেষ পর্যন্ত। আগামী 9 থেকে 10টা ক্লাস মূলত আমি ওয়ার্ডপ্রেসের উপর করাবো। যদি ওয়ার্ডপ্রেসটা শেষ করতে পারেন তাহলে মার্কেট প্লেসে কিন্তু আপনার কাজ করতে কোনো প্রবলেম হবে না। আপনারা নিশ্চয়ই জানেন আমি কিন্তু ওয়ার্ডপ্রেসের উপর বেচ করে কিন্তু আজকে 2 বছর যাবত আমি মোর দেন 2 ইয়ার্স আমি কিন্তু মার্কেট প্লেসে কাজ করে আসতেছি, ভালো ভালো ইনকাম করতেছি। সো আপনারা যদি সেই ওয়ার্ডপ্রেস গুলো ভালোভাবে দেখেন, আমার ভিডিও অনুযায়ী প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের আশা করছি কোনো প্রবলেম পড়বেন না। সো চলেন সময় নষ্ট না করে আমরা চলে যাই। আর আমার যদি চ্যানেলে যারা নতুন এসে থাকেন তারা অবশ্যই বলতে হবে না কি করবেন, কারণ আমি জানি যারা করার করবেন। সো চলেন ওর একটি পরিচয় করে নিচ্ছে। ওর নাম বদরুল হোসেন শাওন। সে বর্তমানে ইন্টারমিডিয়েট এক্সামার, কিন্তু সে ইন্টারমিডিয়েট এক্সাম দিতে পারছে না কারণ বর্তমানে করোনা অবস্থা খুবই খারাপ। সেজন্য সে গ্রাম থেকে এখন ঢাকা শহরে চলে আসছে আমার সাথে বসে বসে এখন সে কাজ করে। আশা করছি সে ভালো কিছু করতে পারবে। আর যদি সে ভালো কিছু করে নেক্সট টাইম হয়তো বা আমার জায়গায় তাকে দেখতে পারেন নেক্সট ইউটিউব টিউটোরিয়াল বা বিভিন্ন কাজে। সো চলুন গাইস আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং শুরু করি আজকের ক্লাস নাম্বার 3 ক্লাস নাম্বার 4 ওয়ার্ডপ্রেস। সো গাইস ওয়ার্ডপ্রেস শেখার জন্য বেসিক্যালি আমরা কিন্তু চাইলে লাইভ ডোমেইনে কাজ করতে পারি, কিন্তু চাইলে আমরা লোকাল হোস্টে কাজ করতে পারি। অর্থাৎ লোকাল হোস্ট বলতে আপনার পিসিতে কাজ করতে পারেন লোকাল ফাইল বানিয়ে ইন্টারনেট ছাড়া। সো আমরা যেটা করব, আমি সরাসরি লাইভ ডোমেইনে কাজ করবে কারণ আমার লাইভ ডোমেইন হোস্টিং দুটোটাই আছে। যদি আপনারা লাইভ ডোমেইন হোস্টিং ফ্রিতে করতে চান তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিংক দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা লাইভ ডোমেইন এবং হোস্টিং আপনারা ক্রিয়েট করতে পারেন প্যান্থন সাইটে। সো চলেন আমি আগে সাবডোমেইন একটা তৈরি করি, তারপর আমি সাবডোমেইনে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তারপর আমি ওয়ার্ডপ্রেস বিভিন্ন জিনিসগুলো দেখানোর চেষ্টা করব। চলেন আমরা আগে সাবডোমেইন তৈরি করি। সাবডোমেইন করার জন্য আমি আমার ডোমেইনের যে সি প্যানেলে এসেছি। সি প্যানেল আসার পর আপনার এই ভিডিও এই পর্যন্ত না দেখলেও চলবে, এটা আমি জাস্ট একটা ডোমেইন ক্রিয়েট করছি। সাবডোমেইনে ক্রিয়েট করি। সাবডোমেইনে আসার পর যদি আমি এখানে শাওন আমার পাশে যিনি বসে আছে ওনার নাম বদরুল হাসান শাওন। সো শাওন আমি সাবডোমেইন দিয়েছি। দেওয়ার পর আমি এখানে যদি আমি এন্টার করি তাহলে দেখা যায় নিচে আমরা দেখবো shaun.webdesign90.com, এটা একটা ডোমেইন হয়ে গিয়েছে। তো এখানে যখন আমি ক্লিক করার সাথে সাথে আমরা দেখবো আমাদের সাবডোমেইনটা রেডি হয়ে গেছে। আমি যে এই ডোমেইনটা, হ্যাঁ এটা একটা সাবডোমেইন, আমার মেইন ডোমেইন হচ্ছে webdesign90.com। সাবডোমেইনের আন্ডার আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা চাইলে আমাদের সি প্যানেল থেকে আমরা নিচের দিকে যদি আসি, আমরা এখানে স্ক্রিপ্ট পাবো। এখানে ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা যখন স্ক্রিপ্টে ক্লিক করব এখানে বলতেছে ইনস্টল ওয়ার্ডপ্রেস। এখন জাস্ট সিম্পলি আমরা এখানে যদি আমরা ইনস্টল নাওতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ইনস্টল হওয়ার যে ফর্মটা সেটা চলে আসবে। এখানে আসার পর আপনাকে বলবে যে আপনি কোন ডিরেক্টরিতে আপনি ইনস্টল করতে যাচ্ছেন। তো আমি যদি এখানে ক্লিক করার পর আমি যে এই শাওন আমি যাচ্ছি এই ডোমেইন আন্ডারে ইনস্টল হবে।
আর ডিরেক্টরি আমি চাচ্ছি এটা যেভাবে থাকবো। আর অর্থাৎ আমার ডোমেইনটা হবে এরকম মাই ব্লগ, এটা আমরা যদি নাম দিতে পারি, এটা সাইটের নাম মাই পার্সোনাল পোর্টফোলিও ব্লগ। এটা জাস্ট আমি দিয়েছি আমার ওয়েবসাইটের টাইটেল। আর এখানে যদি আমি সাবটাইটেল দিই মাই ব্লগ, ওকে, দেওয়ার পর আমি এডমিন, ইউজার নেম এডমিন আর পাসওয়ার্ড এডমিন। তো এটাকে আমি যে আমার মতো করে আমি করতে পারি, এডমিন রাখলাম, রাখার পর আমি পাসওয়ার্ডটা আমার মতো করে আমি দিচ্ছি। এডমিন ইউজার নেম তো শাওন বলবো নাকি? এডমিন ইউজার নেম আমাদের ইচ্ছে মতো করে কিন্তু আমরা দিতে পারি, তো আমরা এডমিন দিচ্ছি আর এটাকে আমরা পাসওয়ার্ড হিসাবে কনভার্ট করছি। দেওয়ার পর যদি আমি এখানে করার পর আমি যদি এখানে নিচে এসে আমি ইনস্টলে ক্লিক করি, দেখবো আমার ওয়েবসাইটটা ইনস্টল হয়ে গিয়েছে, ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে আমার ডোমেইনের আন্ডারে। সো গাইস আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা হলো এটা, এটা আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, আমাদের ওয়েবসাইট কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। বাই অ্যাডমিন। হ্যাঁ, এটা হ্যালো মানে এটা ডিফল্ট, এটা হলো ডিফল্ট। তো আমি যদি আমার ওয়ার্ডপ্রেসে আমি প্রবেশ করতে চাই, সেক্ষেত্রে আমার এই লিঙ্কে প্রবেশ করতে হবে। আমি এখানে এটা ক্লিক করি, ইউআরএল না? এটা হলো এডমিন প্যানেল। এটা সরাসরি ড্যাশবোর্ড দেখাচ্ছে। যদি এমনটা না দেখে আমি এটা লগ ইন করছি, সরি লগ আউট হচ্ছি, লগ আউট হয়ে গেছি। ওয়ার্ডপ্রেসে ঢোকার জন্য প্রথমে নামটা দেওয়ার পর পরে wp.login.php দিতে হয়, কিংবা wp এভাবে দিতে হয়, wp অ্যাডমিন। দেওয়ার পর যদি আমি এন্টার করি, এন্টার করলে আমার এমন একটা ইন্টারফেস আসবে, তখন আমি এখানে আমার লগ ইন পাসওয়ার্ড দিয়ে আমাকে এখানে অ্যাডমিন এন্টার করতে হবে। আমি ইউজার নেম দিয়েছি এবং আমার পাসওয়ার্ডটা দিয়েছি। দেওয়ার পর যদি আমি লগ ইনে ক্লিক করি, তাহলে কিন্তু আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে যাব। এখন আমাদের যখন আমরা কি কাজ করেছি, আমরা জাস্ট একটা সাবডোমেইন তৈরি করেছি এবং সাবডোমেইনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি। এখন আমি দেখি আমাদের ওয়েবসাইটটা বাই ডিফল্ট কেমন দেখায়। আমাদের ওয়েবসাইটটা বাই ডিফল্ট এমন দেখাচ্ছে। এটা আমাদের ওয়েবসাইট। কিছু করার আছে? কোনো ডিজাইন করা আছে? কিছুই করার নেই। একটা ওয়েবসাইট কেমন হয়, আমি যদি আমার পার্সোনাল ওয়েবসাইটটা আমি দেখাই, এটা আমার পার্সোনাল ওয়েবসাইট, এটা আমার পার্সোনাল ওয়েবসাইট, ওয়েব ডিজাইন 90, ওয়েব ডিজাইন কোম্পানি। ওকে, একটা ওয়েবসাইট কি থাকে, হেডার ফুটার অনেক কিছুই থাকে। তো এখানে কি কোনো কিছু আছে? নাই কিন্তু। এখন এটা আমাদের ডিজাইন করতে হবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু ডিফল্ট পেয়ে গেছে। আমরা যত এইচটিএমএল সিএসএস করেছি, কিভাবে করেছি, বিভিন্ন ফাইলের মধ্যে। এখানে ফাইলগুলো করা আছে, জাস্ট আমরা এডিট করে করে বসিয়ে দেবো। ওকে, সো আমরা যদি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে আমরা পরিচয় হবো বিভিন্ন জিনিসের সাথে, আমরা কিভাবে কি করতে হয়। আমরা যদি প্রথমে ড্যাশবোর্ডে আসি, এখানে দেখাচ্ছি ড্যাশবোর্ড, এখানে দেখা যাচ্ছে হোম, এখানে আপডেটে আপনার কি কি আপডেট করতে হবে এটা শো করবে। আর পোস্ট, আমি যদি কোনো কিছু পোস্ট করি, এখানে ব্লগ পোস্ট করি, তাহলে পোস্ট গুলো আমাদের এখানে ব্লগিং আকারে, এখানে পেজের আকারে শো করবে। অর্থাৎ আমি যদি চাই যে আমার ওয়েবসাইটে কিছু পোস্ট হবে, ব্লগ করব আমি রেগুলার, যে আমার একটা ব্লগিং পোস্ট থাকবে, এখানে পেজের নাম থাকে ব্লগ বা নিউজ, সেখানে আমি রেগুলার পোস্ট করব। পোস্ট করার জন্য তাহলে আমি এই পোস্টে যাব, পোস্টে যাওয়ার পর আমি আপনি এখানে যদি পোস্ট, ওয়েবসাইটে যদি কোনো কিছু দেন দিতে চান নাকি? আমি চাচ্ছি রেগুলার পোস্ট করব, আমি প্রতিদিনের অ্যাক্টিভিটিস। ফেসবুকের পোস্টের মধ্যে তো? না, ফেসবুক, হ্যাঁ ফেসবুকের পোস্টের মতো হতে পারে, যে আমি যখন পোস্ট করব, তাহলে আমার এখানে এখানে ব্লগ নামে একটা পেজ থাকবে, পেজে আসার পর আমার এখানে প্রতিদিনের পোস্ট শো করবে। যদি আমরা প্রথম আলো ডট কমে যাই, প্রথম আলো প্রথম আলো ডট কমে যাই, আমরা এখানে গেলে আমরা বিভিন্ন পোর্টাল দেখতে পাবো, পোর্টাল নিউজ এগুলো আছে না, এরকম আর কি। এই যে আমরা এখানে অর্থনীতি, মতামত, খেলা, বিভিন্ন পেজে আমরা দেখতে পাই। তো আমি এখানে ব্লগ পেজ, এখানে ব্লগ নামে কোনো পেজ নাই। ব্লগ মানে, ব্লগ যদি কেউ না বোঝে এটা আর কি করার, ব্লগ মানে এখানে সবসময়, মানে আমি কিছু আপলোড করবো, এখানে আসবে রেগুলার। আমি যে পিছন থেকে আপলোড করবো, সামনে শো করবে। এটি হলো, আমি যদি এখান থেকে এখানে গিয়ে আমি পোস্ট পোস্ট করি, এখানে আমার কন্টেন্ট শো করবে, দেখাইবো, হ্যাঁ দেখাইবো। এবং আমি যেই পেজে শো করতে চাই সেই পেজে আগে পেজ তৈরি করতে হবে। ওকে, 3-4টা পেজ থাকবো না? হ্যাঁ,
আর এটা হলো মিডিয়া। মিডিয়া মানে আমি যে ছবিগুলো আপলোড করবো এই মিডিয়াতে গেলে আমি দেখতে পারবো, এই অ্যাড নিউতে গেলে আমি মানে নতুন ছবি আপলোড করতে আপলোড পারবো। আর পেজ, একটা ওয়েবসাইট বিভিন্ন পেজ থাকে, এই অল পেজে গেলে আমি সবগুলো পেজ দেখতে পারবো, আর অ্যাড নিউ পেজে গেলে আমি নতুন পেজ অ্যাড করতে পারবো। আর কমেন্ট, আপনার ওয়েবসাইট বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন কমেন্ট করবে, সেই কমেন্ট গুলো আমি এখানে পড়তে পারবো, দেখতে পারবো। এপিয়ারেন্সে কি কি থাকে? এপিয়ারেন্সে আমরা থিম, থিম মানে আমি একটা থিম আপলোড করতে পারবো। থিমটা কি? মানে ছবির মতোই। না, থিম হলো আপনার ওয়েবসাইট, পুরো ওয়েবসাইটের স্ট্রাকচারটা কেমন হবে সেটা। তো থিম আমরা ফ্রি থিমও পাওয়া যায়, আবার আমরা মার্কেট প্লেস থেকে আমরা থিম, প্রিমিয়াম থিমও কিনে আমরা ব্যবহার করি। আচ্ছা, থিম গুলো আমি সবই প্রোভাইড করবো, আপনাদের ভিডিও ডিসক্রিপশন আমি লিংক দিয়ে দেবো। কাস্টমাইজে গেলে আপনি থিমটা কাস্টমাইজ করার অপশন পাবেন। উইজেট মানে একটা মেনুর ডান পাশে বাম পাশে কিছু উইজেট থাকে, যেমন আমি যদি এটাকে ফলো করি, এটা এই যে বাম পাশে উইজেট আছে, এগুলাকে উইজেট বলা হয়। এই যে এইগুলাকে উইজেট, লেফট সাইড, এই যে লেফট সাইড এইগুলাকে একটা ওয়েবসাইটে এই পার্টটাকে বলা হয় উইজেট পার্ট, সেটা হলো। আর এটা হলো সেটা উইজেট। দেখো আমরা আস্তে আস্তে, আর মেনুতে যাওয়ার পর আমরা মেনু অ্যাড করে আমাদের এখানে এরকম মেনু, এমন মেনু শো করতে পারবো। এগুলো কি বলে, মেনু না? হ্যাঁ, মেনু, এমন মেনু শো করতে আমরা আমরা ইউআরএল এলআই পড়ছি না, তো ইউআরএল এলআই এর মতো আমরা ইউআর করতে পারবো এখানে আসলে। ওকে, মেনুতে গেলে তারপর ব্যাকগ্রাউন্ড থিম এডিটর। ওকে, প্লাগইন যদি যাই, প্লাগইন আমরা অ্যাড নিউ প্লাগইন ইনস্টল। প্লাগইন যে প্লাগইনটা কি? প্লাগইনটা হলো আপনার ওয়েবসাইটে বানানোর জন্য কিছু সহায়ক সফটওয়্যার, আমরা যেটা বাংলা বুঝি সফটওয়্যার তো বুঝি, কিছু কিছু সফটওয়্যার আছে সহায়ক সফটওয়্যার, যেটা আপনাকে ওয়েবসাইট বানাতে অনেক সহায়তা করবে, সেটাকে বেসিক্যালি আমরা প্লাগইন হিসেবে এখানে আমরা বুঝি। ওকে, আমি প্লাগইনটা কি আমি যখন কাজ করবো তখন বুঝতে পারবো। ইউজারে যে আপনার ওয়েবসাইটে কয়জন ইউজার আছে এইগুলো শো করে। টুলসে গেলে কি কি আছে? ওয়েবসাইট ইউজার তো আমি। হ্যাঁ, আমি আছি, আমি চাই নতুন ইউজার যুক্ত করতে পারবো। মানে আমার ওয়েবসাইট কেমনে ইউজ করব? আমি যদি কাউকে অ্যাসাইন করি, মানে কাউকে নিয়োগ করি আমার ওয়েবসাইটটা বানানোর জন্য কাজ করে দেন, তখন তাকে আমরা আমাদের এখানে ইউজার কি আমার ইউজারে এখানে শেয়ার করতে পারি। প্রোফাইল এডিট করা যাবে, টুলস। তো আর এখানে সেটিং অনেক কিছু আছে, এগুলো দেখে নেবো আমরা আস্তে আস্তে। ওকে, প্রথম আমরা যেটা করব, আমরা যদি আমার ওয়েবসাইটে ফলো করি, আমাদের প্রথম কি করতে হয়? প্রথমে একটা লোগো ডান পাশে কিছু থাকে, এটাকে বলা হয় লোগো, আর এটাকে বলা হয় সোশিয়াল আইকন যেটাকে বলি, আর তারপর হলো মেনু। ওকে, তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, প্রথম আমাদের থিম আপলোড করতে হবে। কি করতে হবে? থিম আমাদের ইউজ করতে হবে। আমরা ওয়ার্ডপ্রেসে আমরা যে ভাই আপনার ইয়ার জন্য ওয়েবসাইটটা দেন। ওকে, থিম কোনটা হল? এই পুরোটাই থিম। এই যে আমরা স্ট্রাকচার পাচ্ছি, এই যে স্ক্রল করলে একটা পর একটা আসতেছে, এই যে এখানে ফুটার আছে, এখানে মেনু আছে, যে পুরো স্ট্রাকচারটাকে বলা হয় থিম। মানে আমার ওয়েবসাইটে কেমন লুক হবে, কেমন লেআউট হবে, দেখতে কেমন হবে, পুরো যে স্ট্রাকচারটা যেটার উপর বেস করা, সেটাকে বেসিক্যালি থিম বলা হয়। এটা তো আপনার ওয়েবসাইট না। হুম, তাহলে এখানে অ্যাবাউট আস কেন? অ্যাবাউট আস মানে আমার সম্পর্কে। অ্যাবাউট মি না, এটা তো আমার তো দুইজন এখানে, আমরা অ্যাবাউট মি দেওয়া উচিত, কিন্তু আমরা এখন দুইজন। মানে আপনার ওয়েবসাইটে আরেকজনের কাজ করে? না, এই যে চাইনা আক্তার ডিজাইনার এন্ড ডেভেলপার, আর রাকিব খানের প্রজেক্ট ম্যানেজার। চাইনা কাজ করে না এখানে, সেজন্য আমরা দুইজন, সেজন্য আমাদের দুইজন সম্পর্কে আমরা এখানে দিছি। এই যে শি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েব ডিজাইন বাংলাদেশ, শি কমপ্লিটেড গ্রাজুয়েশন ফ্রম বাংলাদেশ আইটি ইনস্টিটিউট, এগুলো দেওয়া আছে। আমার প্রোফাইল সম্পর্কে এখানে কিছু দেওয়া আছে, সেটাই, আর কিছুই না। সেজন্য আমরা অ্যাবাউট আস দিয়েছি, এখানে অ্যাবাউট মি দেওয়া উচিত, যেহেতু আমি একজন। ওকে, এখন আমরা যেটা করতে হবে সেটা হলো আমাদের প্রথমে কি করতে হবে? থিম নিতে হবে। আমি চাচ্ছি আমার ওয়েবসাইটটা কেমন হবে, এমন একটা ওয়েবসাইট হবে। তাহলে আমরা প্রথমে থিম ইনস্টল করতে হবে। থিম ইনস্টল করার জন্য আমরা থিমে ক্লিক করব। থিমে ক্লিক করার পর আমরা ওয়ার্ডপ্রেস কিছু অনেক দয়াশীল ওয়ার্ডপ্রেস আমাদেরকে কিছু কিছু থিম মানে বিনামূল্যে প্রোভাইড করে রাখছে। আমরা চাইলে ওই থিম গুলো ইউজ করে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট বানাতে পারি। এটা কিনা থিম না বিনামূল্যের থিম? আমারটা কিনা থিম, আমি $199 দিয়ে কিনেছি, নিজস্ব টাকা, হালাল টাকা দিয়ে। তো আমি এই থিমটা অবশ্যই আপনাদের ভিডিও স্বার্থে, আপনাদের প্র্যাকটিস করার স্বার্থে আমি এই থিমটা আমি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। থিমটা দিলে আমার থিমটা আপনার মতো থিম, আপনি থিমটা দিয়ে দিন। দিয়ে দিচ্ছি, অবশ্যই দিয়ে দেবো। এই ওয়েবসাইটটা আমি চাচ্ছি যে সেম এই ওয়েবসাইটটার মতো কপি হয়ে যাবে, হয়তো আমি কালারটা চেঞ্জ করব। কেন কালার চেঞ্জ করব?
হ্যাঁ, কালারটা আমরা চেঞ্জ করব এই জন্য যেন কপিরাইট ইস্যু না আসে। আচ্ছা, এই যদি আমরা থিম অপশনে যাই তাহলে আমরা দেখবো ডিফল্ট হিসেবে 3টা থিম অলরেডি দেওয়া আছে। আর যদি আমরা নতুন থিম নিতে চাই যে না এই 3টা থিম আমার পছন্দ হয়েছে, হয় না আমি আরো নতুন নতুন থিম নেব ওয়ার্ডপ্রেস থেকে বিনামূল্যে, সেক্ষেত্রে আমরা জাস্ট সিম্পলি আমরা অ্যাড নিউতে ক্লিক করব। এই যে এই অ্যাড নিউ বাটনটা দেখতে পাচ্ছি, আমরা এই অ্যাড নিউতে ক্লিক করব। আরো বেশি থিম দিয়ে হ্যাঁ, আরো বেশি থিম আমরা দেখতে পারবো। দেখার ফলে ফলে আমরা ওইখান থেকে আরো থিম নিয়ে আমরা ইউজ করতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো থিম আছে ফ্রিতে। আপনারা এই যে দেখেন এই থিমটা এমন হবে, এই থিমটা যদি আমরা ইউজ করি তাহলে আমাদের ওয়েবসাইটটা দেখতে এমন হবে, এই থিমটা ইউজ করলে আমাদের ওয়েবসাইটটা ও দেখতে মানে এমন হবে। অনেকটা ওয়ালপারের মতো। আর স্ট্রাকচার, সোজা কথা, ইঞ্জিনিয়ার যে একটা স্ট্রাকচার একটা বিল্ডিং বানানোর জন্য, যে এদিকে একটা টয়লেট হবে, এদিকে একটা বিল্ডিং হবে, এদিকে একটা দুইটা ছাদ হবে, এদিকে বাথরুম হবে, এদিকে ফাইভ মানে ফিটার কাজ হবে। এটা যেমন হলো আমি এই থিমটা নেই, সেটা কি মানে ওয়েবসাইটের পেজের নিচে পিছনে এই বাচ্চা ছবিটাই থাকবো? না, ছবি চেঞ্জ করা যাবে কিন্তু লেআউটটা এমন হবে, ডিজাইনটা ও এমন হবে। লেআউট এখন লেআউট বা ডিজাইন ওইটা এমন হবে, কিন্তু ছবি তো এটা থাকবে না, ছবি তো আমরা চেঞ্জ তাহলে হবে। আমি আপনাকে বলি, আমি যদি এটা নেই তাহলে আমার লেখাটি ঠিক এই সাইডেই থাকবে। হ্যাঁ, এই সাইডে থাকবে। ঠিক আছে, এই সাইডে প্রয়োজনে আমরা কাস্টম সিএসএস দ্বারা আমরা চেঞ্জ করতে পারবো, কিন্তু বেসিক্যালি লেআউটটা এমন থাকে, হেডার ফুটার এগুলো এমন হয়। ওকে, সো আমি চাচ্ছি যে আমি বিনামূল্যের কোনো থিম ইউজ করব না, আমি কি করব, আমার প্রিমিয়াম থিম ইউজ করব। প্রিমিয়াম থিমের সুবিধা কি, আমার মতো করে আমি ফিচার্স গুলো পাবো, অপশন গুলো পাবো। সো আমি যদি আমার নিজস্ব থিম ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমি আপলোড অপশনে যাব, আপলোড থিম, তারপর চুজ ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর আমার যে থিমটা আছে আমি সেখান থেকে আমার থিমটা জাস্ট আমি আপলোড করে দিয়ে দেবো। আমার হলো আস্টা আস্টা জিপ। হ্যাঁ, আস্টা নর্মাল থিমটা, নর্মাল থিমটা আমি এখান থেকে আমি জাস্ট নর্মাল থিমটা আমি আপলোড করে দিচ্ছি। আপনার থিমটা দেখি কেমন ছিল, আপনার ওয়েবসাইটে দেখলাম। ফোন আসছে। তো আমাদের থিমটা জাস্ট আপলোড হয়ে গিয়েছে। আপলোড হওয়ার পর প্রথম যখন থিমটা আপলোড করবেন, আপলোড করার পর আমি জাস্ট অ্যাক্টিভে ক্লিক করতে হবে। কোথায় ক্লিক করতে হবে? অ্যাক্টিভে। আমি জাস্ট সিম্পলি অ্যাক্টিভে ক্লিক করলাম। আপনি ওয়েবসাইট বানাইতেছেন? হ্যাঁ, আমি একটা ওয়েবসাইট বানাচ্ছি। অ্যাক্টিভে ক্লিক করলাম, এটা একটু আপডেট চাচ্ছে, সো আমি আপডেটটা দিয়ে নিচ্ছি। আমি যখন আমার থিমটা যখন অ্যাক্টিভ করে নেবো, অ্যাক্টিভ করার পর যখন আমি আমার ওয়েবসাইটে গিয়ে আমি ব্রাউজ করবো, আমাদের ওয়েবসাইটের চিহ্নটা বা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এটার ধরনটা চেঞ্জ হয়ে গেছে না? কারণ কারণ কি আমার থিমের যে লেআউটটা এটা চেঞ্জ করেছি। ওকে, সো আমার নেক্সট যেটা করতে হবে, আমি তো এখন আমার থিমটা পেয়েছি, এখন আমার বিভিন্ন পেজ বানাতে হবে না? পেজ বানাতে হবে তো। পেজ বানানোর জন্য পেজ বিল্ডার আমরা ইউজ করি। কি ইউজ করি? পেজ বিল্ডার। পেজ বিল্ডার কেন ইউজ করে? পেজ বানানোর জন্য। সেক্ষেত্রে আমরা যেটা করতে হবে, পেজ বিল্ডার নামে একটা প্লাগইন আছে, এলিমেন্টর। কি আছে? এলিমেন্টর। আমি এলিমেন্টরটা আমি অ্যাড করে নেব। তাহলে প্লাগইনে যেতে হবে। প্লাগইনে যাওয়ার পর আমরা কি সফটওয়্যার না ইনস্টল করেন? হ্যাঁ, প্লাগইন মানে প্লাগইন আর কি, প্লাগইন ওয়ান কাইন্ডস অফ সফটওয়্যার, এক ধরনের সফটওয়্যার, বিভিন্ন সহায়ক আমার ওয়েবসাইটে বানানোর জন্য সহায়তা করবে এই সফটওয়্যার গুলো বা এই প্লাগইন গুলো। সো আমি চাচ্ছি আমার একটা বিল্ডার, পেজ বিল্ডার থাকবে, যে পেজ বিল্ডার মাধ্যমে কি করতে হবে, আমি কি পারবো, আমার ওয়েবসাইটটা বিল্ড করতে পারবো, আমার পেজ গুলো বানাতে পারবো, ডিজাইন করতে পারবো। সো আমরা যদি এই প্লাগইনে যে যাওয়ার পর সেম ভাবে আমরা আমাদের এখানে দেখবো অনেকগুলো প্লাগইনই আছে, সহায়ক প্লাগইন, যে প্লাগইন গুলো কি করে আমাদের ওয়েবসাইটটা বানাতে সহায়তা করবে। তো আমি যদি এখানে সার্চ বাটনে গিয়ে আমি সিম্পলি ক্লিক করি এলিমেন্টর, এই যে সার্চ বাটন এলিমেন্টর রিকমেন্ড করেন না? এলিমেন্টর এলিমেন্টর পেজ বিল্ডার নামে একটা আছে, এই যে এলিমেন্টর পেজ বিল্ডার, আমরা জাস্ট এটা ইনস্টল করব। এখানে ক্লিক করলে আমরা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল যখন হয়ে যাবে তখন জাস্ট আমরা এখানে ক্লিক করে আবার অ্যাক্টিভ করে নিতে হবে। মনে রাখবেন যেটাই আমরা যে প্লাগইন ইউজ করি, যেই থিম ইউজ করি, থিম একটা ওয়েবসাইটে কয়টা থিম থাকে? একটা ইউজ করা যাবে, থিম কিন্তু ডাবল ইউজ করা যায় না, কিন্তু প্লাগইন আপনি অসংখ্য ইউজ করতে পারবেন। আচ্ছা, যেমন এটা একটা প্লাগইন। হ্যাঁ, প্লাগইন, এটা এই প্লাগইনে কি কাজে লাগবে? পেজ বিল্ডার তৈরি করতে সহায়তা করবে। আচ্ছা, এখন আমি যদি এখানে অ্যাক্টিভে ক্লিক করি তাহলে আমার এই পেজ বিল্ডারটা কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে আমার কি হলো, আমার পুরো ওয়েবসাইট বানানোর জন্য যে থিমটা হয়ে গেছে।
আর এই একটা প্লাগইন আছে। আমার প্লাগইন হয়ে গেছে ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য। আমার তাহলে আমি পেজ বানাবো। এখন আমরা পেজ বানানো শুরু করব। এখন আমাদের পেজ বিল্ডার হয়ে গেছে, আমাদের থিম ইনস্টল করা হয়েছে। এখন আমরা কি করব, আমাদের প্রথমে আমি যদি প্রথমেই বিবেচনা করি আমাদের মেনু তৈরি করতে হয়, এই মেনুগুলো। লোগো পর্যায়ে কত না? না, প্রথমে আমরা মেনুর কাজ করব। কেননা মেনুর কাজ করব, মেনুটা হলেই কিন্তু আমাদের উপরটা দেখাবে। আমি যদি মেনু করতে চাই তাহলে এগুলা কি মেনু না? হ্যাঁ। এগুলো মেনু আইটেমস, কিন্তু এগুলো বেসিক্যালি কি পেজ না? মানে এটা ক্লিক করলে এগুলো মেনু আইটেম, কিন্তু ক্লিক করলে কি পেজ ওপেন না? হ্যাঁ। তার মানে পেজ থেকে মেনুটা তৈরি হয়। মেনুটা কোথা থেকে তৈরি হয়? পেজ থেকে। পেজ বানায় তার মানে আমাদের পেজ বানাইতে হবে। পেজ বানায় আমরা জাস্ট অ্যাড করে Page এর title দিয়ে দিলাম। মেনু টাইটেলটা আমরা অ্যাড করে দেব। তাহলে আমাদের পেজ বানাতে হয় কিভাবে আমরা দেখবো। তাহলে এখান থেকে আমরা শিখবো যে ওয়েবসাইটে পেজ কিভাবে বানাইতে হয়। তাহলে ওয়েবসাইটে পেজ যদি বানাইতে আমরা প্রথমে আমরা ওয়েবসাইট ড্যাশবোর্ডে যাব। হ্যাঁ, ড্যাশবোর্ডে গিয়ে আমার পেজ অপশনে ক্লিক করব, পেজে গিয়ে আমরা জাস্ট অ্যাড নিউ পেজে যাব, যাওয়ার পর আমরা অ্যাড নিউতে যাব। আমি যদি অ্যাড নিউতে যাই, আমি রাইট ক্লিক করি, ওপেন করি, তাহলে আমার এই অপশনটা থেকে যাবে, মানে এই পেজ এইটা চলে যাবে না। আর যদি আমি ডাইরেক্ট সরাসরি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই অপশনটা চলে যাবে। বুঝলাম না একটু আগে। এমনিও আমরা একটি পেজ ক্রিয়েট করার পর যখন আমরা এড নিউতে ক্লিক করি তখন আমরা এই অপশনটা আসছে, আমরা একটা সেফলি এটা ক্রস করে ফেলবো। ক্রস করে আমরা কি পেজের নাম দেবো, কি পেজের নাম দেবো? আমি হোম যদি ক্লিক করি, আমি সব বড় হাতের অক্ষর দিই হোম। পেজের নাম গুলো সব বড় হাতে লিখো না? বড় ছোট আমার ইচ্ছে। এখন না, বড় হাতে দিমু যাতে ভালো করে ফুটে। হ্যাঁ, এখন আমি হোম দিয়েছি। হোম দেওয়ার পর এখানে কিছু সেটিং করতে হবে। হোম তো আমি দিয়েছি, দেওয়ার পর আমি এখানে সেটিং করতে হবে। ধরুন আমি যদি এখানে আসি, নিচের দিকে আসি, এখানে বিভিন্ন অপশন আছে। আমি যদি ফিচার্ড ইমেজ দিই, আমরা চাইলে দিতে পারি। ফিচার্ড ইমেজ মানে এই পেজটার সাথে সাথে ইমেজটা শো করবে। ফিচার আমরা ফিচার ইমেজ এখানে দেব না। ওকে, ডিসকাশন অ্যালাউ কমেন্টস, কেউ যদি কমেন্ট করে এটা আপনি অ্যালাউ করতেছেন, একটা আমি অ্যালাউ দিয়ে রাখি। ওকে, পেজ অ্যাট্রিবিউটস, এখানে আমি আপনি টেমপ্লেট, আপনার যে আমি যে থিমে কিছু টেমপ্লেট আছে, পেজ বিল্ডারে কিছু টেমপ্লেট আছে, আমার কোনটা আমি চাচ্ছি এখানে ক্লিক করে আমরা ডিফল্ট রাখতে পারি। আমরা চাইলে এলিমেন্টের ফুল উইথ, আমরা চাচ্ছি যে আমাদের যে পেজটা ফুল উইথ, এটা পুরোপুরি ফুল হবে, অর্থাৎ আমার এই পুরোপুরি ফুল উইথটা পাবে। তো সেটার জন্য আমি এখানে জাস্ট এসে আমি কি করেছি, আমি এখানে ফুল উইথ দিয়েছি। প্যারেন্ট পেজ দেওয়ার দরকার নেই, আমরা এখানে আসবো। এখানে আসার পর কাস্টম সেটিং, এই যে সাইড বার, আমি চাচ্ছি কোনো সাইড বার থাকবে কিনা। এই ধরেন এদিকে আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটটা পেজ থাকবে এটা, আর এদিকে কিছু সাইড বার থাকবে, থাকে না, বাম পাশে ডান পাশে থাকে না। ওকে, আমরা চাচ্ছি এখানে মনে হচ্ছে রাধিকে দিয়ে দিতেছে, বুঝছেন না? ওকে, সো আমরা সাইড বারে চাচ্ছি যে আমাদের একটা পেজের সাইড বার মানে ডান পাশে বাম পাশে কিছু সাইড বার থাকে। বার মানে একটা পেজে সাইড বার মানে বাম পাশে কিংবা ডান পাশে নির্দিষ্ট একটা অংশেতে কিছু লেখালেখি থাকে, এই নির্দিষ্ট একটা অংশ। যেমন আমি ওই যে প্রথম আলোটা দেখিয়েছিলাম, যে প্রথম আলো .com আমি দেখেছিলাম, এই যে আমাদের পেজটা কি, মূলত পেজ হলো এটা। এই যে ডান পাশে সাইড বার আছে না, এই যে বাম পাশে সাইড বার আছে না, এগুলো সাইড বার বলা হয়। তো আমি চাচ্ছি যে আমার এই পেজে কোনো ডানে বামে কোনো সাইড বার থাকবে না, নো সাইড বার, আমি নো সাইড বার দিচ্ছি। কন্টেন্ট লেআউট, এই যে আমরা কন্টেন্ট গুলো মানে যে টেক্সট গুলো থাকে কি ফুল উইথ না বক্স, আমি চাচ্ছি যে কন্টেন্টটা বক্স হবে। মানে এই যে লেআউটটা এটা কি বক্স হবে, বক্স হলে এতটুকু হয় আর কি, বক্স হলে এতটুকু থাকে, এবার বক্স হয়ে থাকে। তাই যে বক্স না, আমি চাচ্ছি যে এটা কন্টেন্টটা বক্স থাকুক। ডিজেবল সেকশন, আমি চাচ্ছি যে টাইটেলটা ডিজেবল হয়ে যাবে, মানে টাইটেলটা শু করবে না নিচে, যে লেখাটা হোমটা শু করবে না পেজের মধ্যে, হোমটা জাস্ট মেনুতে শু করবে। ডিজেবল ব্র্যান্ড কাম কি আমরা পরে দেবো, আমরা জাস্ট এখানে ডিজেবল করে দিচ্ছি। আমরা আগে এনেবল রাখছি, এনেবল রাখার পর আমরা পরে ডিজেবল করব। ট্রান্সপারেন্ট হেডার, আমি চাচ্ছি ডিজেবল থাকবে ট্রান্সপারেন্ট হেডার। ট্রান্সপারেন্ট হলো আমার ট্রান্সপারেন্ট হলো আমার ট্রান্সপারেন্ট হেডারটা আমি কিভাবে দেখি, আমার কোনো মানে হেডারের পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না, হেডারের পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না, অর্থাৎ এই ছবি এই যে যেমন আমি যেটা কনসিডার করি এই লেখাটা ট্রান্সপারেন্ট না, এই লেখার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না, এটা বলে ট্রান্সপারেন্ট। তার মানে চাচ্ছি যে হেডার থাকবে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে, পিছনে ছবি থাকলে দেখা যাবে। এই যে এখন কি
এই মেনুটা ট্রান্সপারেন্ট না, এই যে মেনুর পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। ওকে, এটা হলো ট্রান্সপারেন্ট। ওকে, আমি চাচ্ছি এটা ট্রান্সপারেন্ট থাকবে। ট্রান্সপারেন্ট দিলেই আমাকে দিব নাকি? আমি ট্রান্সপারেন্ট, এটা আমি ট্রান্সপারেন্ট ডিসেবল করে দিচ্ছি, আমি যে ট্রান্সপারেন্ট হবে না। ওকে, আমি ট্রান্সপারেন্ট রেখে আমি দেখাই একবার, এনেবল আপডেট বা ডিসেবল, ট্রান্সপারেন্ট ডিসেবল রাখি। তারপরে ডিজে আমার সাথে এনেবল আছে, আপনার সাথে না, আমারটা এনেবল না, এটা ডিসেবল। এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, এর ব্যাকগ্রাউন্ড না, এই যে ডিসেবল আছে আমারটা। ওকে, আমি ডিসেবল করে দিচ্ছি ট্রান্সপারেন্টটা। যদি ট্রান্সপারেন্ট ডিসেবল করে দেই, তাহলে আমাদের কি পেজ হলো, হোম পেজ হয়ে গেছে। তাহলে আমাদের তো আরো পেজ দরকার পড়তে পারে। কন্টেন্ট তো কিছুই দেয়নি। না, আমরা পেজ তৈরি করবো, মেনু আমরা এখন বর্তমানে কি করতেছি, মেনু তৈরি করতেছি। এই দুইটা পেজ আমার দরকার নাই, বাই ডিফল্ট থাকে। এটাকে আমি এখানে ক্লিক করার পর আমি ট্রাশে ফেলে দিই, ট্রাশ মানে ডাস্টবিন, আমার দরকার নাই দুইটা পেজ। ওকে, ওকে, তাহলে আমি হোম পেজ তৈরি করলাম। আমি এখন পেজ ক্রিয়েট করে নিচ্ছি, এখানে রাইট ক্লিক করে একটা, ওপেন লিংক নিউ পেজ। দুইটা, তিনটা, আমি তিনটা পেজ, তিনটা ট্যাব তৈরি করে আমি তিনটা পেজ বানিয়ে নিচ্ছি। পেজটা কেন বানাচ্ছি, আমি মেনু তৈরি করার জন্য। পেজটা কেন বানাচ্ছি, মেনু তৈরি করার জন্য। তাহলে আমরা হোম দিয়েছি, তার হোমের পর কি থাকে, অ্যাবাউট, অ্যাবাউট, অ্যাবাউটটা আমি এটা অ্যাবাউট পেজ বানিয়েছি। পেজ বানানোর পর আমি এখানে অ্যালাউ করেছি, সেম আগের মতো আমরা সেটিং করতে পারি। এই সেটিং গুলো আমাদের আমাদের প্রয়োজনে কিন্তু আমরা বাড়ি কমিয়ে নিতে পারি। এখানে আমি টাইটেলটা ডিসেবল করে নিচ্ছি, এখানে ব্র্যাড ক্যামটা ডিসেবল করে নিচ্ছি, আর ট্রান্সপারেন্ট ডিসেবল করে নিচ্ছি। এখানে আবার পাবলিশ করে দিচ্ছি, আবার আমি দ্বিতীয়তে চলে যাচ্ছি। এখানে আমি কন্ট্যাক্ট আস, ওকে, কন্ট্যাক্ট আস করলাম। কন্ট্যাক্ট আস করে আমি সেই আবার আগের মতোই সেটিং করছি। নো সাইড বার, একটা বক্স ডিসেবল, ব্র্যাড ক্যাম ডিসেবল, আমি এটাকে ডিসেবল করে আমি আবার সেই পাবলিশ করে নিচ্ছি। তাহলে আমাদের কি হলো, আমরা তিনটা পেজ অলরেডি বানিয়েছি, আমরা আরেকটা পেজ বানাই, সেটার নাম হলো ব্লগ। ব্লগ থাকে না, ব্লগ পেজ থাকে না, ব্লগ পেজ থাকে। ব্লগ মানে যেখানে আমি অনেক, যেখানে আমি ফিড করব, মানে আমি পোস্ট করবো রেগুলার, যে পেজের মাধ্যমে প্রতিদিন পোস্ট করবো, ওই পেজে শো করবে। ওকে, আমি যদি এখানে পেজে গিয়ে যদি আমি যাই, এলিমেন্টর উইথ সাইড বারে নো, সেম আগের মতো প্রতিটা কিন্তু সেটিং কিন্তু মোটামুটি সেম সেটিং হচ্ছে। তারপর আমাদের প্রয়োজন মতো করে মোতাবেক আমরা চেঞ্জ করে ওকে পাবলিশ। তাহলে আমাদের টোটাল কয়টা পেজ হয়েছে, আমরা এখানে রিলোড দিই, তাহলে আমরা দেখবো আমাদের আমাদের কয়টা পেজ হয়েছে, চারটা পেজ। এখন চারটা পেজ কি আমরা কি আমরা মেনু, পাঁচ চারটা পেজের সহায়তায় আমাদের কি আমরা মেনু বানাবো। মেনু তৈরি করার জন্য আমরা এপিরিয়েন্সে যাব, এপিরিয়েন্স থেকে আমরা হোয়াট মেনুতে যাব, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে মেনুতে অ্যাপিরিয়েন্সে যখন মাউসটা রাখবো তখনই আমাদের এই সাথে লোগো গুলো দেখাবে, এই যে এগুলো দেখাচ্ছে। ওকে, মেনু, মেনুতে আসার জন্য মেনু ক্রিয়েট করার জন্য আমরা ব্ল্যাক, যে ব্ল্যাকে এখানে আমরা লিখতে হবে মেইন মেনু, মানে একটা মেনু নাম দিলাম। আমি যদি দিই সাউন্ড মেনু, না সাউন্ড মেনু দেখায় না সুন্দর। সাউন্ড মেনু, এটা কেউ দেখবে না ব্যাকএন্ডে। সাউন্ড মেনু লেখার পর আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করি, তাহলে আমাদের মেনুটা অলরেডি ক্রিয়েট হয়ে যাবে। এখন আমরা যদি আমাদের এই পেজগুলোকে আমরা এখানে আনতে চাই, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যদি আমরা এই অ্যাড, একটা মেনু আচ্ছা, বা এখানে ক্লিক করে সবগুলো সিলেক্ট হয়ে যায়, এড টু মেনুতে ক্লিক করি, তাহলে আমাদের মেনুগুলো অটোমেটিক এখানে চলে আসবে, এখানে চলে আসছে। তো আমি চাচ্ছি প্রথম দেখাবে হোম পেজটা থাকবে, তারপর অ্যাবাউটটা থাকবে, তারপর ব্লগটা থাকবে, তারপর কন্ট্যাক্টটা থাকবে। এভাবে কিন্তু আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে কিন্তু এদিক সেদিক নিতে পারি। ওকে, নেওয়ার পর যদি আমরা এখানে প্রাইমারি মেনু হিসেবে সিলেক্ট করি, তাহলে মেনুটা উপরে, ব্লগের পরে কন্টাক্ট কাজ থাকে না। হ্যাঁ, এটা যার ইচ্ছে, যার যেমন ইচ্ছে আর কি। আমি কি রেখেছি, আমি রেখেছি প্রথম হোম, তারপর অ্যাবাউট, তারপর পোর্টফোলিও, তারপর লাস্টে কন্ট্যাক্ট রেখেছি। ওকে, আপনার ইচ্ছা। এখন এটা করার পর আমরা প্রাইমারি মেনুতে টিক করতে হবে, করার পর আমরা এখানে সেভ করব। যদি আমরা এখানে টিক মার্ক না করি, তাহলে কিন্তু আমাদের মেনুটা সেভ হবে না, শো করবে না। আমি এখানে টিক করলাম, করার পর আমি এখানে সেভ মেনুতে ক্লিক করলাম। সেভ মেনুতে যখন ক্লিক করবো, ক্লিক করার পর যদি আমি এখানে রিলোড দিই, তাহলে আমরা দেখবো আমাদের মেনুগুলো এখানে চলে আসছে, এই যে চলে আসছে না। তাহলে আমরা কিন্তু কোডিং ছাড়াই আমাদের ইউআর অর্ডার লিস্ট দিয়ে আমাদের মেনু তৈরি করতে হয়, তাই না, ইউএল এলআই ও এগুলা দিয়ে। তাহলে এখানে কিন্তু আমরা কোডিং ছাড়াই আমাদের মেনু অলরেডি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আমরা লোগো লোগো বসাবো এখানে।
তো আমাদের মেনু কিন্তু হয়ে গেছে। ওকে, তো মেনু হওয়ার পর তাহলে মেনু আমরা কিভাবে করেছি, প্রথমে আমরা পেজ ক্রিয়েট করে নিয়েছি, পেজ অপশনে গিয়ে তারপর আমরা এপিয়ারেন্সে মেনুতে আসছি, মেনুতে আসার পর একটা মেনু তৈরি করেছি, তারপর আমাদের পেজগুলোকে আমরা আমরা পেজগুলোকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা এখানে বসিয়ে তারপর আমরা সেটিং করে আমরা সেভ করে আমরা যখন এখানে রিলোড দিচ্ছি দেখছি আমাদের মেনুগুলো এখানে চলে আসছে। এবং আমরা যখন এখানে প্রাইমারি মেনুতে ক্লিক করব, প্রাইমারি মেনু মানে উপরেরটা। এখন আমরা যদি এখানে বলি না প্রাইমারি এটা ফুটার মেনু তো কাজ করবে, এটা নিচে দেবো তাহলে মেনু দেখবো যে আমরা অটোমেটিক আরেকটা মেনু আমাদের নিচেও তৈরি হয়ে গেছে। আমরা রিলোড দিই, আমরা নিচে দেখতে পাবো। আচ্ছা, নিচে আমরা অ্যাড করি নাই, যখন অ্যাড করবো তখন আমরা নিচে ফুটারের সেটিং গিয়ে আমরা ওইখানে বলে দিতে হবে যে ফুটারে তুমি যাও, তখন যাবে। এখন আমি যদি পেজগুলোতে আমি ক্লিক করি, হোম পেজে ক্লিক করি, কিছু আসার কথা না কেন, কারণ আমি কিছুই লিখি নেই। না এটা হলো আমরা ব্লগে অ্যাবাউটে যাই, ব্লগে যাই, কিছুই আসবে না, কেননা আমরা পেজ তৈরি করেছি কিন্তু পেজ কিন্তু আমরা ডিজাইন করি নাই বা বিল্ড করি নাই। মাই পার্সোনাল, এটা তো লোগো। এটা লোগো, এই জায়গায় আমি একটা নতুন একটা লোগো আমি এখন বসাবো। আমরা আমি মনে করি ধরুন আমি চাইতেছি লোগোটা উপরে থাকবো আর মেনুটা লোগোর নিচে থাকবে। আচ্ছা, এটার জন্য আলাদা সেটিং আছে, আমরা ফলো করতেছি এখন এটা এভাবে। এটা আচ্ছা, এভাবে জন্য আমরা আলাদা, এটা হলো অনেক আমার ডিজাইন একটু খুব একটু হার্ড ডিজাইন, এই ডিজাইন আমরা এখন যাবো না, আমরা আগে শিখার পর যখন এক্সপার্ট হয়ে যাবো তখন যাবো, ওতে আমরা সিম্পলি ভাবে শিখি। ওকে ওকে, সো আমি এই লোগোটা কিভাবে চেঞ্জ করতে হয়, লোগোটা চেঞ্জ করার জন্য আমরা প্রথমে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর আমরা কাস্টমাইজ অপশনে যাব, কাস্টমাইজ অপশনে আমরা ডাইরেক্ট ক্লিক করতে পারি, আমরা রাইট ক্লিক করে আমরা আরেকটা ট্যাবে ওপেন করতে পারি, যে আরেকটা ট্যাবে ওপেন করি তার মানে এই পেজটা আমরা থেকে যাবে যেভাবে সেভাবে। আর যদি এখানে ক্লিক করি এখানে রিলোড হয়ে যাচ্ছে না, তাহলে আমরা এই অপশনটা হারাবো না, সেজন্য আমি আরেকটা ক্লিক করে রাখছি আর কি। তাহলে আমরা এই যে মানে ড্যাশবোর্ডটা একটা রাখতেছি, এই যে যদি আমরা এখানে ক্লিক করি কাস্টমাইজেশনে, তাহলে আমাদের তো এই রিলোড হয়ে তাহলে আমরা এই অপশনে চলে যাবে। আমরা এই কাস্টমাইজ অপশনে যাই, কাস্টমাইজ অপশনে যাওয়ার পর যদি আমরা হেডারে যাই, যদি এটা মাথার উপরে আছে না লোগোটা, কোথায় থাকে হেডার উপরে, হেডার না, তাহলে আমি যাব হেডার অপশনে যাব, হেডার অপশনে যাওয়ার পর আমি সাইট আইডেন্টিটি কি এখানে যাওয়ার পর দেখো আমি লোগোর অপশন, এখানে লোগোতে ক্লিক করার পর আমি যদি হেডারে যাই দেখবো যে সাইট আইডেন্টিটি, সাইট আইডেন্টিটিতে মূলত লোগো থাকে। ওকে, সাইট আইডেন্টিটি মানে যেখানে ওই যে আমার সাইট টাইটেল থাকে এগুলো থাকে, তো আমি এটা ডিসেবল করে দিচ্ছি, ডিসেবল যখন করে দেবো তখন আমার লেখাগুলো এখান থেকে চলে যাবে, শো করবে না। ওকে, আমি লোগোটা এখানে আপলোড করছি, লোগোটা আপলোড করার জন্য আমি লোগোটা বানিয়ে নিতে হবে। আমরা একটা লোগো বানাই কি হলো, ওকে, লোগো যদি বানাইতে চাই আমরা আমাদের বিভিন্ন অনলাইন থেকে প্রায় লোগো বানানো যায়, আমরা কিন্তু ফ্রিতে লোগো বানাতে পারি কিভাবে, লোগো মেকার, লোগো মেকার হয়েছে, লোগো মেকার মেকার www.logomaker.com। তো এই ওয়েবসাইটে আপনি যদি আসতে চান, মানে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কিন্তু কোডিং ছাড়া কোনো টেকনিক্যাল গ্রাফিক্স এর মানে নলেজ ছাড়াই কিন্তু আপনি চাইলে এখান থেকে লোগো তৈরি করতে পারেন। তো আমরা এখানে বানাতে পারি, লোগো বানানোর জন্য আমরা শর্টকাটে লোগো মেকারে চলে যাই, লোগো মেকারে যাওয়ার পর আমরা বিভিন্ন স্টেপ আছে, স্টেপ অনুসারে আমরা কিন্তু চাইলে এখান থেকে লোগো বানাতে পারি। সো আমি এই লোগো কিভাবে বানাইতে হয় এটা আমি অন্য একটা ভিডিও বানাবো, আপাতত আমি স্কিপ করে নিচ্ছি। ওকে, তাহলে আমরা লোগো আমি এখানে আপলোড করছি, আপাতত আমার লোগোটা আপলোড করছি এখানে, বা অন্য যে কোনো একটা লোগো আপলোড করে নিচ্ছি। ওকে, আমি এখানে সিম্পলি আমি আমার একটা সফটওয়্যার আমি ডাউনলোড করে নিচ্ছি, অর্থাৎ আমি এখানে একটা আমার একটা লোগো আমি ইউজ করছি, এখানে যে কোনো একটা লোগো আমি ইউজ করতেছি। সার্চ করি লোগো ডট, ওকে, আমি এই লোগোটা ইউজ করি, এটা একটা আমার বায়ারের লোগো, জাস্ট এটা ইউজ করে রাখছি। এখানে আসার পর আমি জাস্ট স্কিপ ক্রপিং এ আমি দিচ্ছি, তাহলে আমার লোগোটা এখানে দেখবো যে আমি লোগোটা এখানে আপলোড হয়ে গিয়েছে। আপনি যেটা করতে হবে, লোগোটা আমি চাচ্ছি যে আমার লোগোটা পিসি তে দেখাবে 200 পিক্সেল, আপনি এখানে যে সিম্পলি 200 দেন, আমি চাচ্ছি যে এটা যে ট্যাব এই ভার্সনে আমার পিসিটা দেখাবে 200, এতই থাকো 100 150, আর আমি চাচ্ছি যে আমার এটা মোবাইল ভার্সন, মোবাইল ভার্সন আমার পিসিটা দেখাবে 100 পিক্সেল। ওকে, দেওয়ার পর যখন আমি এখানে পাবলিশে ক্লিক করব,
পাবলিশে ক্লিক করার পর যদি আমার ওয়েবসাইটে এসে আমি হোম বাটনে ক্লিক করি বা দেখবো যে আমার লোগোটা এখানে অ্যাড হয়ে গেছে। তাহলে আজকে কি শিখলাম আমরা লোগো কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে মেনু তৈরি করতে হয়, কিভাবে পেজ তৈরি করতে হয়। তাহলে আজকে আমরা কিভাবে কি শিখেছি, আমাদের ওয়ার্ডপ্রেসের বিভিন্ন আইটেম গুলো আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসে কিভাবে কি করতে হয়, তারপর শিখেছি আমাদের কিভাবে মেনু তৈরি করে, পেজ তৈরি করে, মেনু তৈরি করতে হয়, কিভাবে আমাদের লোগো তৈরি করে লোগোটা অ্যাড করতে হয়। লোগো তৈরি কিভাবে করতে হয় আমি দেখাই না, আমি নতুন একটা ভিডিও তৈরি করে আমি দেখাবো কিভাবে ফ্রিতে লোগো তৈরি করতে হয়, আর কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় একটা সাবডোমেইন বা ডোমেইনে, সেটা আমি দেখেছি লাইভে। আপনারা চাইলে কিন্তু pantone.com-এ কিন্তু আপনারা ফ্রিতে ডোমেইন তৈরি করতে পারেন এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। সেটার জন্য আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটা দেখে আমি ভিডিও লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা বারবার প্র্যাকটিস করবেন, একবারে জায়গা 4-5বার প্র্যাকটিস করেন, ওয়ার্ডপ্রেসটা ঘাটাঘাটি করেন, দেখবেন যে প্রতিটা অপশন আপনি পেয়ে যাচ্ছেন। আর যে আস্টা প্রোটা যেটা আমি আমার নর্মাল পিসি থেকে আপলোড করেছি, সেটা কিন্তু আপনার চাইলে পিসি থেকে না আপলোড করো, এই যে থিম অপশনে গিয়ে আপনি যদি অ্যাড নিউতে ক্লিক করেন, অ্যাড নিউতে ক্লিক করার পর আপনি সার্চ বাটন যদি সিম্পলি আস্টা নামে যদি আপনি ক্লিক সার্চ করেন, তাহলে দেখবেন যে এই থিমটা এখানে ফ্রিতে রয়ে গেছে। আপনি যে এখানে গিয়ে জাস্ট অ্যাক্টিভ করবেন, অলরেডি ইনস্টল করা আছে বলতেছে, জাস্ট এখানে অ্যাক্টিভ করে নিতে পারেন। কিন্তু আস্টা থিম কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমি আবার রিলোড দিচ্ছি, দেখি। দেখছেন? তো আস্টাটা তার মানে অর্থাৎ কি আপনি আস্টা ফ্রি পাচ্ছেন, এখান থেকে এলিমেন্টরটা ফ্রি পাচ্ছেন। সো আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে, আর ভালো লাগবে তাদের জন্য যারা বেশি বেশি প্র্যাকটিস করে এই পর্যন্ত আসতে পারবেন। তো আপনাদের নেক্সট হোম কাজ হলো আপনি একটা লোগো তৈরি করবেন, সরি একটা লোগো আপলোড করবেন আর মেনু তৈরি করবেন, এভাবে। আর কোনো কাজ নেই। অর্থাৎ আপনার ডোমেইন তৈরি করে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, ইনস্টল করার পর এখানে লোগো বানাবেন, লোগো নিয়ে আসবেন এখানে এবং মেনুটা বানাবেন। এই দুইটা কাজ, তিনটা কাজ সিম্পলি। সো দেখা হবে অন্য একটা ভিডিও নেক্সট শুক্রবারে। ওয়ার্ডপ্রেসের রেস্ট অফ ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। এই 7 দিন যত পারেন বেশি বেশি প্র্যাকটিস করতে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।